আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ক্যাব ড্রাইভারের শোধ প্রতিশোধের দারুণ এক গল্প। সাসপেন্স থ্রিলারে ভরপুর 2022 সালে মুক্তি পাওয়া মুভি যমুনা ড্রাইভারের গল্প। একজন ল্যাডি ড্রাইভারের ক্যাবে 3 জন কন্ট্রাক্ট কিলার উঠে পড়ে, যাদেরকে পুলিশ খুঁজছে। ওই ল্যাডি ড্রাইভার কিভাবে তার বুদ্ধিমত্তা ও সাহসিকতাকে কাজে লাগিয়ে তাদের হাত থেকে নিজেকে রক্ষা করে, তাই পুরো মুভিতে দেখানো হয়েছে। আর শেষে রয়েছে একটা বিরাট মানের 440 ভোল্টের ঝটকা, শুধুমাত্র আপনার জন্য অপেক্ষা করছে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো হাই, আমি মিকাইল ইসলাম। সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ও আচ্ছা, একটা গুড নিউজ আপনার জন্য। আমার এই চ্যানেলটা একদম নতুন, তাই 1000 সাবস্ক্রাইবার মেগা প্রাইজ কন্টেস্টের আয়োজন করেছি আমরা। প্রথম 1000 সাবস্ক্রাইবারের মধ্য থেকে আমরা সরাসরি লটারি করে 3 জন ভাগ্যবান বা ভাগ্যবতীকে আকর্ষণীয় পুরস্কার দিতে চাই। আর প্রথম পুরস্কারটা হচ্ছে একটা ব্র্যান্ডের রাউটার। তাই যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তবে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর রাউটার সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আপনি নিতেই পারেন। তো চলুন এবার মুভিতে ফিরে যাই। ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি স্ট্রিটের রাস্তার পাশে একটি মেয়েকে সাদা রঙের একটি কার ওয়াশ করতে দেখা যায়। এই মেয়েটার নাম যমুনা। কারটি যমুনার বাবার ছিল। যমুনার বাবা মারা যাওয়ার পর থেকে যমুনাই এই কারটি ড্রাইভ করে। আর এটা হচ্ছে যমুনাদের বাড়ি। সকাল সকাল যমুনার মামা এবং মামি এসেছে। যমুনার মামা একজন লয়ার। যমুনা যে ক্যাব ড্রাইভারের কাজ করে, এটি যমুনার মামির একদমই পছন্দ না। এই যে মহিলাকে দেখছেন, ইনি হচ্ছেন যমুনার মা। ব্রেন স্ট্রোক করার পর থেকে তার এই অবস্থা। এখন সে ভালোভাবে কথা বলতে পারে না, চলাচল করতে পারে না। যমুনার মামি বলছিল, তোকে কতবার বলেছি মেয়েদের জন্য এখন অনেক চাকরি, অন্য কোনো চাকরি বেছে নে, এই ক্যাব চালানো ছেড়ে দে, এটা আমার পছন্দ না। যমুনা তখন বলে, কেন মামি, আমার বাবা তো ক্যাব ড্রাইভারই ছিল। যমুনার মামি বলে, তোর বাবা পুরুষ ছিল, তুই মেয়ে, একদিন এই কাজ করতে গিয়ে দেখিস খারাপ কিছু হবে। কিন্তু যমুনা মামির কথা একমত না হওয়াতে মামি রেগে বকবক করতে করতে বেরিয়ে চলে যায়। মামির কথায় আমরা জানতে পারি যমুনার একটা ছোট ভাই আছে, যে কিনা ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি পেয়ে ব্যাঙ্গালোরে অবস্থান করছে। তবে সে এখানে আসে না, ফোনেই তাদের সঙ্গে যোগাযোগ হয়। এজন্য যমুনার মামাও বলে, তোর ওর সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই। যমুনা মূলত কল ট্যাক্সি অ্যাপের মাধ্যমে ড্রাইভ করে থাকে। যে টাকা সে উপার্জন করে তা দিয়ে সংসার ও মায়ের চিকিৎসা খরচ মেটায়। যমুনার মায়ের কন্ডিশনও খুব একটা ভালো না। যেহেতু যমুনাকে প্রতিদিন কাজ করতে বের হতে হয়, তাই যমুনার অবর্তমানে তার মায়ের দেখাশোনা করার জন্য যমুনা একজন নার্স রেখেছে। সিন চলে যায় হাইওয়েতে, যেখানে আমরা কালো রঙের একটি গাড়ি দেখতে পাই। সামনের 2 জন হাতাহাতি করার জন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে একটি যাত্রী ছাউনিতে গিয়ে ক্রাশ করে। অন্য সিনে রহিম নামের একজন ব্যক্তিকে দেখা যায়। সে একটি বাড়ির ছাদে গিয়ে পাশের বাড়ির উপর নজর রাখছে। এই বাড়িটি সাবেক এমএলএ মারাগা থানের জনপ্রিয়তা অনেক, কারণ সে গরিবদেরকে যথাসম্ভব সাহায্য করে, এমনকি বাড়ির কাজের লোকদের সাথেও বন্ধুসুলভ আচরণ করে থাকে। রহিম সব কিছু দেখে বাইক নিয়ে দূরে একটি স্থানে গিয়ে ভাস্কর নামে একটি লোকের সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি তারা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আর সেই উদ্দেশ্য হচ্ছে মারাগা থানকে মারতে হবে। তারা মারাগা থানকে মারার কন্ট্যাক্ট নিয়েছে। তবে এরা শুধু 2 জনই নয়, এদের সঙ্গে আরও 3 জন লোক রয়েছে, যাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম। মূলত এই মুভিতে যে নামগুলো ব্যবহার করা হয়েছে তা উচ্চারণ করা বা মনে রাখা খুবই কষ্টকর, তাই আমি নিজের মতো করে কিছু নাম ব্যবহার করেছি। এই যে তরমুজ হাতের লোকটাকে দেখছেন, তার নাম দিচ্ছি বালা। আর এই যে 2 জন মারামারি করছে, ঝুটিওয়ালার নাম হচ্ছে মাদি, আর লুঙ্গি পরাটার নাম হচ্ছে নাগা। মাদি এই লাইনে নতুন। ভাস্কর মাদিকে কল করে তার লোকেশন জানতে চায় এবং যেভাবেই হোক 1 ঘন্টার ভেতর তার লোকেশনে পৌঁছাতে বলে। সবার মাঝে বালা সবসময় নেশার ঘরেই থাকে, তাই ভাস্কর নাগাকে সাবধান করে দেয় বালা যেন কোনোভাবেই পাউডার না পায়, মানে কোকেন না নিতে পারে। এদিকে তাদের গাড়িটি ক্রাশ হয়ে গেছে, আবার 1 ঘন্টার মাঝে তাদের ওই লোকেশনটাতেও পৌঁছাতে হবে। নাগা তখন মাদিকে কিছু একটা করতে বলে, তাই মাদি কল ট্যাক্সি নেওয়ার বুদ্ধি দেয়। মাদি বলে তার ফোন নষ্ট হয়ে গেছে, তাই নাগার ফোন থেকে অ্যাপ ইনস্টল করে একটি কল ট্যাক্সি রিকোয়েস্ট পাঠায়। তাদের মোট 80 কিলোমিটারের মতো যেতে হবে। এত লং ডিস্টেন্স হওয়াতে আশেপাশের অনেক ড্রাইভাররাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিল না। অবশেষে সেই রিকোয়েস্টটি যায় যমুনার কাছে। যমুনার কাছে যাওয়া মাত্রই যমুনা রাইড থেকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর যমুনা মাদিদের লোকেশনে পৌঁছালে এক বৃদ্ধ লোক এসে যমুনাকে ইশারার মাধ্যমে বোঝাচ্ছিল যমুনা যেন তাদের সাথে না যায়। যমুনা তখন বালা ও
ক্রাশ কারটি দেখে একটু চিন্তা করে এবং পরিস্থিতি অন্যরকম দেখে মাদিকে বলে, আপনাদের রাইডের ডিস্টেন্স অনেক, ক্যান্সেল করে দিন, আমি যেতে পারবো না। এদিকে মাদিদের হাতে খুব বেশি সময় নেই, আবার অন্য কেউ রাইড অ্যাকসেপ্টও করছে না। তাই মাদি যমুনার কাছে এসে বলে, দেখুন ম্যাডাম, আমাদের একটি বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, আমরা বাবুর্চির কাজ করি, আমাদের বন্ধুরা সেখানে পৌঁছে গেছে, গাড়িটি আমাদের অ্যাক্সিডেন্ট করার জন্য আমরা আটকে পড়েছি, আমাদেরকে কাইন্ডলি সাহায্য করুন। মাদি এতভাবে রিকোয়েস্ট করার পর যমুনা অবশেষে তাদেরকে নিয়ে যেতে রাজি হয়। এদিকে আমরা দেখতে পাই পুলিশ কন্ট্রোল রুমে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। এই গ্যাংয়ের সবাই মিলে এক ব্যক্তিকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করছে। লোকটির বউ দেখে ফেলায় তারা তাকেও সেখানে কুপিয়ে মেরে ফেলে। এ হচ্ছে পুলিশের এসিপি সুভাষ। সুভাষকে দেখা যায় মূর্তি নামের এক লোককে ধরে এনেছে। মূর্তিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় নাগা মূর্তির ওয়াইফের রিলেটিভ। মূর্তি সেখান থেকেই তাকে জানে, তবে মূর্তি সেই গ্যাংয়ের না। সুভাষ মূর্তির থেকে নাগার বর্তমান মোবাইল নম্বরটি নিয়ে তাকে ট্রেস করতে শুরু করে দেয়। অন্যদিকে নাগারা যে কল ট্যাক্সি নিয়েছে এর জন্য ভাস্কর তাদেরকে অনেক বকা দিচ্ছিল। নাগা তখন জানায় এটা মেঘের বুদ্ধি। ভাস্কর তাদেরকে বকছিল এই কারণে যে তারা হয়তো পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারে। তবে নাগা ভাস্করকে আশ্বাস দেয়, চিন্তা করিস না, আমি সব সামলে নিব। নাগা খেয়াল করে দেখে যমুনা অন্য একটি জায়গায় এসেছে, এই রুটে তাদের যাওয়ার কথা ছিল না। কারণ জানতে চাইলে যমুনা বলে, স্যার আপনারা শেয়ারটি সিলেক্ট করেছেন, তাই এখান থেকে আরেকজন উঠবে। মাদি তখন চেক করে দেখে আসলেও তাই। মাদি এটা খেয়াল করে দেখেনি। এই যে রাস্তার মাঝখানে কানে হেডফোনওয়ালা উদ্ভট জিনিসটাকে দেখছেন, ইনি হচ্ছেন যমুনার প্যাসেঞ্জার। মুভিতে তার কোনো নাম দেওয়া হয়নি, তবে তার গানের প্রতিভা দেখে আমি তাকে জ্যাকসন নাম দিচ্ছি। জ্যাকসন কারের সামনের সিটে এসে বসে। তখন নাগা গাড়ি থেকে নেমে জ্যাকসনকে টাকা দিয়ে বলে, ভাই তুমি এই টাকা নিয়ে অন্য কোনো ট্যাক্সি করে চলে যাও। কিন্তু জ্যাকসন আবার ঘাত তেরা। জ্যাকসন এই কারে করেই যাবে, এজন্য বাধ্য হয়ে তাদের রাইড শেয়ার করতে হয়। অন্য দৃশ্যে আমরা মারাগাথানের ছেলে মানিকানকে দেখতে পাই। সে খবর পেয়েছে কেউ তার বাবাকে হত্যা করতে লোক পাঠিয়েছে, তাই বাবার সকল প্রোগ্রামকে ক্যান্সেল করে দিয়ে বাড়ির নিরাপত্তা জোরদার করতে শুরু করেছে। পাশের ছাদে দাঁড়িয়ে ভাস্কর, রহিম সব পর্যবেক্ষণ করছিল। তারা দেখছিল পরিস্থিতি খুবই টাফ। এই জন্য তারা যার কাছ থেকে কন্ট্যাক্ট নিয়েছে, মানে সেই এজেন্টের কাছে কল করে বিষয়টি জানায়। এই লোকটি মূলত একজন উকিল, সে এইসব কন্ট্যাক্ট ডিল করে থাকে। সে বলে, অপেক্ষা কর, কাজটি আজই করতে হবে। নিচে তখন মানিকান মারাগাথানকে জানাচ্ছে, আমাদের বিশ্বস্ত সোর্স পরিকৃষ্ণ এই খবর দিয়েছে, তাই সাবধানে থাকতে হবে। মারাগাথান হরিকে ডেকে জানতে চায়, তুমি কি করে জানলে এমএলএ কার্তিকান আমাকে মারতে চায়? হরি তখন মারাগাথানকে এমএলএর একটি ভয়েস রেকর্ড শোনায়, যেখানে এমএলএ বলছিল মারাগাথানের যে জনপ্রিয়তা, আগামী বছর এমএলএ দাঁড়ালে ও নিশ্চয়ই জিতে যাবে, মন্ত্রী হয়ে যাবে। এদিকে আবার ওর ছেলেকে কাউন্সিলর বানিয়েছে, তবে ও যদি না থাকে তাহলে ওর ছেলে যদি এমএলএতে দাঁড়ায় তাহলে ওর ছেলেকে হারানো একদমই সহজ হবে, আর এজন্যই মারাগাথানকে সরিয়ে দিতে হবে। সব শুনে মারাগাথান জানতে চায়, তুমি কি করে এই রেকর্ড পেলে? হরি জানায়, এমএলএর বাড়ির কাজের লোক, ড্রাইভার সবাই স্পাই। সব শুনে মানিকান তাপস নামের স্থানীয় এক গ্যাং লিডারকে তার বাড়ির নিরাপত্তার কাজে লাগিয়ে দেয় এবং তাকে বাড়তি কিছু লোক আনতে বলে। অন্যদিকে যমুনা ড্রাইভ করে যাচ্ছে, কারণ যমুনা এখনও জানে না তার পিছের সিটে 3 জন কিলার বসে আছে। এর মধ্যেই রাস্তায় যমুনার পরিচিত এক ক্যাব ড্রাইভার যমুনার হেল্প চায়, কারণ তার গাড়ির ডিজেল ফুরিয়ে যাচ্ছে। যমুনা বলে, আমার কাছে একটা ডিজেল আছে। এরপর যমুনা পিছে থাকা ডিজেলের ক্যান বের করতে গেলে ধারালো কিছু লেগে যমুনার হাত কেটে যায়। যমুনা তখন ভালো করে লক্ষ্য করে দেখে বস্তার মাঝে রান্নার জিনিসপত্রের বদলে ধারালো অস্ত্র মোড়ানো রয়েছে, যা দেখে যমুনা বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে ওই ট্যাক্সি ড্রাইভারও ততক্ষণে চলে গেছে। যমুনা উপায় না পেয়ে আবার ড্রাইভ করতে শুরু করে, তবে মনে মনে ভয় কাজ করছে, সে এখন কি করবে। যমুনার হাতে কাটা দাগ দেখে নাগেরাও ভাবছিল যমুনা হয়তো সব কিছু বুঝে গেছে, তবে যমুনা এমন অভিনয় করে যাচ্ছে যেন সে কিছুই দেখেনি। অন্যদিকে হরিকে দেখা যায় বের হয়ে যাচ্ছে। এখানে আমরা জানতে পারি শুধু এমএলএর বাড়িতে নয়, মারাগাথানের বাড়ির ড্রাইভার এবং কাজের লোকও হরির স্পাই হিসেবে কাজ করে। মূলত হরি দুমুখ সাপ। এখান থেকে বের হয়ে হরি এমএলএকে কল করে, সেই সাথে এটাও জানা যায় হরি এমএলএর সাথে যুক্ত আছে। এদিকে রহিম ও ভাস্কর তাপসের সাথে দেখা হয়ে যায়। তাপস আবার রহিমকে আগে থেকেই জানতো, তাই রহিমকে দেখা মাত্রই তাপস জানতে চায়, তুই এখানে কি করছিস? রহিম জানায়, একটি কাজে এসেছিলাম, আরও 3 জন আসছে। তাপসের যেহেতু অতিরিক্ত লোক দরকার, তাই তাপস রহিম এবং ভাস্করকেও তাদের সাথে মারাগাথানের বাড়িতে নিয়ে যায়, যার জন্য রহিমদের কাজটিও আরও সহজ হয়ে গেল। অন্যদিকে যমুনার মায়ের অবস্থা খারাপ দেখে ডাক্তার যমুনাদের বাড়ি গিয়ে যমুনাকে কল করে জানায়, তোমার মায়ের কন্ডিশন অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, তবে থেরাপি দিলে ইমপ্রুভ হবে।
এর জন্য কালকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। যমুনা তখন গাড়ি থামিয়ে ডক্টরের সাথে কথা বলছিল। নার্স বলছিল তোমার মায়ের সাথে একটু কথা বলো। যমুনা তখন ভিডিও কলের মাধ্যমে তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে। তখনই ঘটে আরেক ঘটনা। বালা তখন ঘুমিয়েছিল। ঘুম থেকে জেগেই সে কোকেন নেয়। কোকেন নিয়ে পুরো নেশায় বিভোর হয়ে যায়। যমুনা মায়ের সাথে কথা শেষে আবারও ড্রাইভ শুরু করেছে। মাদি যতই কোকেনের প্যাকেটটা ফেলে দেওয়ার চেষ্টা করছে, বালা ততই তাকে বাধা দিচ্ছে। অন্যদিকে এসিপি সুভাষ নাগার ফোন নাম্বার ট্রেস করে সকল তথ্য নিয়ে জানতে পেরেছে নাগা এখন একটি মেয়ের ট্যাক্সিতে করে ট্রাভেল করছে, কারণ নাগার ফোন থেকেই কল ট্যাক্সের অ্যাপসটি ইনস্টল করা হয়েছিল। তবে এখনই সুভাষ কোনো অ্যাকশন নিতে পারছে না, কারণ ওই যে আমরা দেখেছিলাম নাগারা দুজনকে খুন করেছিল, তারা ছিল মূলত রিটায়ার আইজির একমাত্র ছেলে ও ছেলের বউ। তাই আইজি নিজেই এই কেসের সকল সিদ্ধান্ত নিচ্ছে। আইজি যে কোনো মূল্যেই ওই 5 জনকে জীবিত ধরতে চায়। এরপর আইজির ডিরেকশনে সুভাষ যমুনাকে কল করে বলে তোমার কারে যারা বসে আছে তারা সিরিয়াল কিলার, তবে ভয় পেও না, তোমার গাড়িটি আমাদের সার্ভিলেন্সের মধ্যে আছে, তোমার সামনে পেছনে 3 কিলোমিটারের মধ্যে আমরা আছি। সুভাষ যমুনাকে বলে তুমি অন্য কারো সাথে কথা বলার অভিনয় করো এবং আমাদেরকে বোঝাও এখানের পরিস্থিতি এখন কি। যমুনা যেহেতু আগে ডক্টরের সাথে কথা বলেছিল, তাই যমুনা ডক্টরের সাথে কথা বলার অভিনয় করে সুভাষকে বিভিন্নভাবে বোঝাতে থাকে। সুভাষও তখন যমুনাকে ডিরেকশন দিচ্ছিল। ঠিক তখনই স্পিড ব্রেকারের ধাক্কায় যমুনার ফোনের লাউড স্পিকারটি অন হয়ে গেলে পিছের থেকে 3 জন সব শুনে ফেলে। সুভাষ তখন বলছিল তোমার লোকেশন থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে তুমি কার থেকে নেমে কারের ইঞ্জিন চেক করতে যাবে, ঠিক তখন আমরা সেখানে চলে আসব। এই কথা বলার পরেই নাগা ফোনটি নিয়ে নেয়। এর মাঝে বালাকে দেখা যায় সিট বেল্ট দিয়ে যমুনার গলা চেপে ধরেছে। যমুনা তখন এক হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, অন্যদিকে কার চালিয়ে যাচ্ছে। এর মধ্যে তার গাড়িটি রং রোডে চলে যায়। সামনে থেকে তখন একটি বড় লরি আসছিল। অনেক কষ্ট করে যমুনা তখন বড় ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে সবাইকে বাঁচায়। অন্যদের এখন অবস্থা খারাপ, সবাই কার থেকে নেমে বমি করতে শুরু করেছে। যমুনা ও বালা তখন কারের মধ্যেই। যমুনার কার ড্রাইভারের দক্ষতা দেখে বালা যমুনাকে বলে তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে শুধু তুমি না, তোমার বাড়ির সবাইকে আমি খুন করব। তাই যেভাবেই হোক আমাদেরকে চেন্নাই পৌঁছে দিতে হবে। এদিকে সামনে এবং পেছনে দুদিকেই পুলিশের চেকপোস্ট রয়েছে, কোনোভাবেই পার করে যাওয়া সম্ভব না। তবে বালা বুদ্ধি করে এসিপির কথা মতো কাজ করে আগে তাদেরকে মারতে হবে। তাই বালার কথা মতো যমুনা 1 কিলোমিটার দূরে গিয়ে গাড়ি দাঁড় করায় এবং তার ইঞ্জিন চেক করতে যায়। তখন সুভাষ ও একজন এসআই তার কার চেক করতে আসে। তারা দেখে কারের পেছনে 3 জনের একজনও নেই, সামনে শুধু জ্যাকসন বসা আছে। সুভাষ ওই 3 জনের কথা জানতে চাইলে যমুনা বলে 3 জন কোথায়, আমার কারে শুধু একজন উঠেছিল, এই সেই যাত্রী। যমুনা তখন বাধ্য হয়ে মিথ্যা বলছে, কারণ বালারা ফোন কলের মাধ্যমে সব কিছুই শুনছিল। যমুনা অবশ্য ইশারার মাধ্যমে সুভাষকে সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু যতবার সে চেষ্টা করে সুভাষ কিছুই বুঝতে পারে না। সুভাষরা যখন ফিরে যাচ্ছিল কারের পিছ থেকে বালা দা হাতে এসে এসআইয়ের হাত কেটে ফেলে। এরপর এসআইয়ের গানটি তুলে নিয়ে যমুনার কান নিয়ে তারা পালিয়ে যায়। এরপর অন্য 2 জনকে দেখা যায় একজন বাইকারকে মেরে তারা বাইকে করে কারের কাছে যাচ্ছে। এরপর তারা একসাথে হয়ে কারটি নিয়ে একটি জঙ্গলের মধ্যে গিয়ে দাঁড়ায়। এদিকে এত কিছু ঘটে যাওয়ার কারণে নাগা ভাস্করকে কল করে পুরো ঘটনা বলে। এখন তারা কি করবে? বালা তখনও গাড়িতে বসে নেশা করে যাচ্ছে। ভাস্কর বলে এই 2 জন যদি বেঁচে থাকে তাহলে প্রমাণ থেকে যাবে, তাই এদেরকে আগে মারতে হবে। ভাস্করের কথা মতো যমুনা ও জ্যাকসনকে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং হাত পা বেঁধে যখনই তাদের খুন করতে যাবে তখনই মাদি দা নিয়ে এসে বলে গান ইউজ করলে শব্দ হবে, এটা ব্যবহার করো। তখনই পুলিশ জিপের সাইরেন শোনা যায়। বালা প্ল্যান করে আমাদের চেন্নাই পৌঁছানো পর্যন্ত ওকে ব্যবহার করা যাবে, রাখলে ভালোই হবে। তাই তারা যমুনা আর জ্যাকসনকে না মেরে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। এখান থেকে তাদের নির্ধারিত লোকেশনে পৌঁছাতে সময় লাগার কথা 10 মিনিট। বালা যমুনাকে বাধ্য করে বলে আমাদের 5 মিনিটের মধ্যে পৌঁছে দিতে হবে। যমুনা তখন ফুল স্পিডে ড্রাইভ করতে থাকে। সে অনেক ভয় পাচ্ছিল। ঠিক তখন তার বাবার কথাগুলো মনে পড়ে। যমুনার বাবা সবসময় তাকে বলতো যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় চিন্তা করে নিজেকে ওই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, তুমি সব সমস্যার সমাধান পেয়ে যাবে। যমুনা আবার ঠান্ডা মাথায় ড্রাইভ করতে থাকে। অন্যদিকে এসআইকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। রিটায়ার ওই আইজি এলে সুভাষ তাকে বলে আপনার মতে কাজ করা যাবে না, আপনার মতো কাজ করলে আরও জীবন যেতে পারে, ওদের শ্যুট করলে কি সমস্যা? আইজি তখন সুভাষকে বলে ওরা কেন আমার ছেলে ও ছেলের বউকে মারলো আমি জানি না, আর এর পিছনে কে আছে, কে তাদেরকে কন্ট্যাক্ট দিয়েছিল তা আমার জানতে হবে, আমি তাদেরকে দিয়েই ওই লোকের খুন করাবো।
এদিকে যমুনা ড্রাইভ করছে আর ভাবছে কিভাবে সে এদের থেকে মুক্তি পাবে। তখন যমুনার মনে পড়ে তার বাবা তাকে আরও বলেছিল, যখন আমরা কোনো ব্যক্তিকে রাস্তায় পড়া দেখি আমরা এমনিতেই সাহায্যের হাত বাড়িয়ে দেই। ঠিক তেমনি আমাদেরও মানুষের হেল্পের জন্য কাউকে খুঁজতে হবে না, মাধ্যম নিজেই আমাদের সামনে এসে পড়বে। এসব ভাবতে ভাবতে যমুনার চোখে পড়ে পুলিশ স্টেশনের সাইনের দিকে। যমুনা তখন বুদ্ধি খাটিয়ে জ্যাকসনকে বলে, পুলিশের কাছে যাও। এরপর দরজা খুলতে বলে। সামনে একটি মোড় ঘোরার সময় খুব কৌশলে গাড়ির কন্ট্রোলিং হারানোর নাটক করে যমুনা জ্যাকসনকে গাড়ি থেকে ফেলে দেয়। তবে বালা ব্যাপারটি বুঝতে পারলেও এখন করার কিছুই নেই, কারণ কার অনেক দূরে চলে এসেছে। তাই জ্যাকসনকে রেখে তারা চলে যায়। অন্যদিকে মারাগাথানও খুব চিন্তিত। সে বুঝতে পারছে খারাপ কিছু হতে চলেছে। মারাগাথান মূলত তার খ্যাতি এবং পোস্টের জন্য যা করা দরকার জীবনে সব করেছে। যেমনটি করে সে নিজের ছেলেকে কাউন্সিলর বানিয়েছে। মারাগাথান ওই উকিলের কাছে কল করে এবং তার কাছে জানতে চায়, তুমি কি আমার বাড়িতে কোনো লোক পাঠিয়েছো? উকিল কিছু না বলেই ফোন রেখে দেয়। তার মানে মারাগাথান এবার শিওর তাকে মারার জন্য ওই উকিলই কন্ট্যাক্ট দিয়ে লোক পাঠিয়েছে। এরপরই মারাগাথান রহিম ও ভাস্করকে দেখা মাত্রই তাদেরকে আটকে ফেলে। এদিকে যমুনাও মারাগাথানের বাড়িতে পৌঁছে গেছে। মারাগাথান রহিম ও ভাস্করকে বলে, যদি তোমরা আমাকে বলে দাও কে তোমাদের কন্ট্যাক্ট দিয়েছে তবে তোমাদের ছেড়ে দেবো, নয়তো পুলিশকে জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ঠিক তখনই বালা ও নাগা এসে পড়ে। মারাগাথানের লোকেরা তখন পিছনের গেট চেক করে দেখে মাদি যমুনাকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে, আর বাড়ির সামনে যারা পাহারায় ছিল সবাইকে মেরে ফেলা হয়েছে। তখনই বালারা মারাগাথানের লোকদের সাথে মারামারি শুরু করে। এক পর্যায়ে সকলকে মারার পর পরিস্থিতি খারাপ দেখে মানিক মারাগাথানকে নিয়ে গেটের দিকে আসে। সেখানে মাদি যখন মারাগাথানদের শ্যুট করতে যাবে তখনই যমুনা মাদিকে ফেলে দেয় এবং মারাগাথানকে নিয়ে কারে করে চলে যায়। তবে বালাও কারের পিছু করছে। যমুনা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেও বেশি দূর যেতে পারে না, কারণ সে যে রাস্তায় এসেছে সামনে রিস্ক থাকার কারণে আর আগানো যাচ্ছে না। এদিকে বালাও পিছে পিছে চলে এসেছে। মারাগাথান ও মানিকান তখন কার থেকে নেমে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই বালাদের চারজনই মারাগাথান এবং মালিকানকে মারতে শুরু করে। মারাগাথান দুই একটা কোপ খেয়ে নিচে পড়ে গেল। মানিকান তাদের হাত থেকে রক্ষা পায়নি। তারা অনবদ্য তাকে কুপিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমরা পুলিশের জিপ দেখতে পাই। জিপ দেখা মাত্রই মাদি লুকিয়ে পড়ে। অন্য সবাইও তখন যমুনার কারে উঠে যমুনাকে কার নিয়ে যেতে বাধ্য করে। তবে মাদি তাদের সাথে যেতে পারেনি। তারা সেখান থেকে বের হয়ে বড় রাস্তায় যাওয়ার পর বালা আবার ডাক নিতে শুরু করে। আর নাগা তখন বলছিল ও মারাগাথানদের সাহায্য করতে চাইছিল। ওকে খুন করার আগে আমি ওর সাথে কিছু একটা করব। এদিকে সুভাষকে দেখা যায় জ্যাকসনকে সাথে নিয়ে যমুনাদেরকে ফলো করছে। যমুনা যখন ড্রাইভ করছিল নাগা বারবার যমুনার শরীরে হাত দেওয়ার চেষ্টা করছিল। ঠিক এরকম করতে করতেই এক পর্যায়ে একটি অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, সাথে সাথে আগুনও ধরে যায়। এরপর দৃশ্য চলে যায় গভর্নমেন্ট হসপিটালে। মারাগাথান বসে আছে কারণ তার খুব একটা ইনজুরি হয়নি। ভিতরে তখন ডাক্তাররা মানিকানকে বাঁচানোর জন্য ব্যস্ত। এর মধ্যে হরি এসে মারাগাথানকে জানায় আজকের ঘটনার সাথে এমএলএর কোনো লিঙ্ক নেই। আমি ডাবল গেম খেলেছি, তবে এমএলএর পক্ষে না, তোমার ছেলের পক্ষ নিয়ে। ইন্সপেক্টর সুভাষ জানায় ওই গ্যাংয়ে 4 জন ছিল। 2 জন ছিল মারাগাথানের বাড়িতে আর 2 জন ছিল কারে। কার অ্যাক্সিডেন্টে 4 জনের মৃত্যু হয়েছে। এরপর যমুনা আসার পর ইন্সপেক্টরকে বলে আপনার ভাগ্য ভালো যে ডোর ভেঙে গিয়েছিল। এখানে আমরা দেখতে পাই গাড়িটি যখন ক্রাশ হচ্ছিল তখন ডোর ভেঙে যাওয়ার কারণে যমুনা দরজা দিয়ে বের হয়ে গিয়েছিল। মারাগাথান সুভাষকে ডাকে এবং সেই উকিলের কথা বলে যে সেই উকিলই এদের এজেন্টের কাজ করে, তদন্ত করে দেখো। এদিকে জ্যাকসন পুলিশের কথা শুনে যমুনাকে বলছিল পুলিশ বলছে গাড়িতে 2 জন ছিল, অথচ গাড়িতে তো 3 জন ছিল। কিন্তু এবার যমুনা যা বলে তা পুরোই চমকে দেয়। যমুনা বলে কারের পিছে 2 জন ছিল, 3 জন হলে তো শেয়ার টিপ করা যায় না। আর কারের ক্যাপাসিটি পিছে 2 সামনে 1, তাহলে আমরাই বা কি দেখলাম? আর এখন যমুনাই বা কি বলছে? যমুনা মারাগাথানের কাছে গিয়ে বসে। মারাগাথান যমুনার পরিচয় জানতে চাইলে যমুনা বলে আমার নাম যমুনা, আমার বাবা মারা গেছে, তবে তার খুন হয়েছে। এরপর আমাদের কিছুদিন পেছনে নিয়ে যাওয়া হয়। যমুনার বাবার নাম ছিল সেলভাম। সেদিন যমুনার বাবার জন্মদিনে যমুনা তার ছোট ভাই মারিজ বাবার জন্য কেক নিয়ে এসেছে এবং অনেক আনন্দ করছে। কিছু একটা মিসিং ছিল বলে তারা বাইরে চলে যায় কেনার জন্য। এখানে আমরা আরও জানতে পারি সেলভাম ওই বছরই স্থানীয় কাউন্সিলর নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তখনই বালারা 4 জন এসে যমুনার মায়ের সামনেই সেলভামকে কুপিয়ে হত্যা করে। মারার পর সেলভামের বডিটাও তারা নিয়ে যায়। যমুনারা বাইরে থেকে ফিরে এসে জানার পর তারা থানায় কমপ্লেন করেছিল, কিন্তু পুলিশ সেটিকে মিসিং কেস দেখিয়ে দিয়েছে। এই পেইন সহ্য করতে না পেরে এক রাতে যমুনার মায়ের ব্রেন স্ট্রোক হয়, আর এরপর থেকেই সে প্যারালাইজড। এত কিছুর পরেও কোনো বিচার না পেয়ে যমুনা ও তার ভাই মারিস তখন সিদ্ধান্ত নেয়
তারা এদেরকে খুন করবে। যমুনা মারাগাথানকে বলে, এরপর আমার ভাই ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের জব পেয়ে ব্যাঙ্গালোরে চলে যায়। মূলত এই মাদিরই ছিল মাদি, এজন্য যমুনা মাদির কথাটি এড়িয়ে গেছে। মারিস প্ল্যান করে ওই চক্রের সাথে যোগ দিয়েছিল এবং যমুনাকে জানিয়ে দিয়েছিল তাদের একমাত্র এজেন্ট হলো সেই উকিলটা। মারিসের কাছে তথ্য পাওয়ার পর যমুনা তাদের সকল গয়না ও জমি বিক্রি করে দেয় এবং তাদের মামার মাধ্যমে ওই উকিলের কাছে গিয়ে মারাগাথান ও মানিকানকে মারার জন্য কন্ট্যাক্ট দেয়। এখন কথা হচ্ছে, যমুনা কেন মানিকান এবং মারাগাথানকে মারার কন্ট্যাক্ট দিল তা আমি একটু পরেই বলছি। এরপর মূলত শুরু থেকে আমরা যা দেখছি সব যমুনার প্ল্যান ছিল। যমুনার প্ল্যান মতোই ওই দিন মারিস ট্যাক্সি নিয়েছিল। এরপর মারাগাথানের বাড়িতে যা যা হয়েছে সবই ছিল দুই ভাই বোনের প্ল্যান, কারণ যমুনা চাইছিল ওদের মৃত্যুটাও যেন তার বাবার মতোই হয়। ওই দিন মারামারির সময় হঠাৎ পুলিশ এসে পড়ায় মারাগাথানরা বেঁচে গিয়েছিল। সব কিছু বলার পর যমুনা বলে, আমাদের মতো কমন মানুষদের কোনো অধিকারই নেই, উপর মহলে সব কিছু দেখে শুনেও আমাদের চুপ থাকতে হয়। মারাগাথান তখন বলে, তুমি সেলভামের মেয়ে। এখানেই আসে নতুন টুইস্ট। মারাগাথান মালিকানকে কাউন্সিলর বানাতে চাচ্ছিল, কিন্তু সেলভাম প্রতিদ্বন্দ্বিতা করায় মারাগাথান ভাবছিল সেলভাম যদি দাঁড়ায় তাহলে কোনো দিনও মানিকান সেখানে জিততে পারবে না। এই জন্য সেলভামকে ডেকে নিয়ে মারাগাথান রিকোয়েস্ট করেছিল যে সে যেন না দাঁড়ায়, কিন্তু সেলভাম বলেছিল কে জিতবে কে হারবে সেটা পাবলিকই তো ঠিক করবে, আমি নির্বাচন করব। মূলত এই কারণেই মারাগাথানই সেলভামকে মারার জন্য ওই উকিলের কাছে কন্ট্যাক্ট দিয়েছিল। এরপর যমুনা উঠে চলে যায়। এখন আসা যাক যমুনা ওই গ্যাংয়ের 4 জনকে কিভাবে মারল। ওই দিন যখন বালা যমুনাকে মারতে চাচ্ছিল, মারিস পিছে প্রোটেক্ট করছিল। ঠিক তেমনি মারিসই বালাকে নকল কোকেন মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে তার মৃত্যু হয়েছিল গাড়ির মধ্যে, এবং গাড়ির মধ্যে যমুনা তার বাবার ছবি সবাইকে দেখিয়েছিল। তখন সবাই বুঝতে পারে যমুনাই প্ল্যান করে তাদেরকে ফাঁসিয়েছে। এখানে আরও একটি বিষয় জানা যায়, সেই অ্যাক্সিডেন্টটি এমনিতেই ঘটেনি, ইচ্ছা করেই ঘটানো হয়েছে, কারণ এর আগে যমুনা ওই অ্যাক্সিডেন্টের প্র্যাকটিস করেছে, তাই ওই দিন এমনিতেই অ্যাক্সিডেন্ট হয়নি, যমুনা ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে। একই সাথে 4 জনকে খুন করে। সব কিছু জানার পর মারাগাথান যমুনাকে ফলো করতে শুরু করে। তখনই মারিস গান নিয়ে আসে। যমুনা তখন মারিস থেকে গান নিয়ে বলে, তুই চলে যা, আমি দেখছি। যমুনা যখনই মারাগাথানকে মারতে যাবে, একজন ডক্টর এসে পড়ায় যমুনার হাত থেকে গানটি নিচে পড়ে যায়। এদিকে মানিকানের লাশ আনা হয়েছে। চোখের সামনে ছেলের লাশ দেখে সহ্য করতে না পেরে মারাগাথানের 1-এর অধিক স্ট্রোক হয়। সাথে সাথে মারাগাথান প্যারালাইজড হয়ে যায়। এরপর যমুনা মারাগাথানের কাছে গিয়ে বলে, তুমি মরতে পারো না, তোমার বেঁচে থাকতে হবে। তোমার জানার প্রয়োজন আছে এই পৃথিবীতে অর্থ সম্পদ ক্ষমতা সব কিছুই না, তাই সব কিছু থাকার পরেও তোমাকে এই অবস্থায় বেঁচে থাকতে হবে। এই বলে যমুনা চলে যায়। এরপর আমরা সেই উকিলকেও দেখতে পাই, পুলিশের হাতে ধরা পড়ার আগেই নিজেই নিজের পথ বেছে নিয়েছে। এখন বাকি থাকে আইজির ছেলে ও ছেলের বউয়ের খুনের রহস্য। সুভাষ আইজিকে জানায়, ওই রাতে ওই গ্যাংয়ের 4 জন যখন রাস্তার পাশে সেলভামের বডিটি ডিসপোজ করছিল, তখন আপনার ছেলে দেখে ফেলায় প্রমাণ মেটাতে তারা আপনার ছেলেকে খুন করে, এবং আপনার ছেলের বউ ওই খুন দেখে ফেলায় তাকেও খুন করেছিল। হসপিটাল থেকে যমুনারা বাড়িতে ফিরে যায়। এরপর যমুনা মায়ের কাছে গিয়ে বলে, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। এরপর যমুনা মারিসকে ডেকে মায়ের কাছে নিয়ে যায়। এতদিন পর 2 সন্তানকে তার মা একসাথে দেখছে। 2 ভাই বোন প্ল্যান করে সেই প্ল্যানটিকে এক্সিকিউট করে খুব চতুরতার সাথে তাদের বাবার খুনের প্রতিশোধ নিল। আর মুভিটি এখানে শেষ করা হয়। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আর পুরস্কারের কথা মনে আছে তো? শোনেন, পুরস্কারের লোভে না, আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু, আমি আপনার কাছের মানুষ। সো সিনেমা উইথ মিকাইল এই চ্যানেলটি আপনার। আপনি রাউটার পান আর না পান, সাবস্ক্রাইবটা একটু করে যান। ওকে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।